29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নড়েচড়ে বসছে। সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। দেশের অবস্থা খুব একটা ভালো নয়। 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গোপন বৈঠক করে দেশ জুড়ে সহিংসতা কিংবা নাশকতা সৃষ্টির পায়তারা ঠেকাতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষভাবে সক্রিয় থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে যখন একের পর এক পরিকল্পনা সাফল্যের মুখ দেখেনি, তখনই দেশ জুড়ে নতুন হামলার পরিকল্পনা নেওয়া হচ্ছে শোকের মাস আগস্টকে ঘিরে, যার টাইমলাইন ধরা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি হতে যাচ্ছে আগামী 11 দিন? রেজাউল করিম আবরার কিংবা আসিফাত নামদের গায়ে হাত দিয়ে দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। এক বছর প্রধানমন্ত্রী মানিয়া বইলেও ক্ষমা চাই নাই। কারাগারে এনএসআই গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সংসদটাকে এমন একটা জায়গায় পৌঁছাই দিছিল, দেখেন হিরো আলমই সংসদে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, বারবার নির্বাচন করে কেন, সাহস পায় কিভাবে? ও দেখতেছে যে তার চেয়েও অযোগ্য লোক ওইখানে আছে, তাহলে আমি কেন যাবো না? এই জন্যই হিরো আলম বারবার নির্বাচন করতে চাইছে। এটা তো বন্ধ করতে হবে। ওইখানে যায় কারা? আইন প্রণয়ন করবে যারা, তারাই তো যাবে। এখন আপনি বলেন এই মমতাজ কি আইন প্রণয়ন করবে? ও আইনের কি বুঝে বলেন? এই মমতাজ নিজের শখ মাকে জানেন, ঈদের দিন একটা শাড়ি কিনা দেয় না, ওদের মুখ দেখে না। সে কিভাবে জাতিকে দেখবে, দেশের মানুষের উন্নতি করবে? তার কাছে কি আশা করা যায় আমাদের? দেশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। সরকার যে কারণেই কিন্তু নড়েচড়ে বসেছে। আজকে 29 জুলাই থেকে শুরু করে 8 আগস্ট পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর সতর্ক বার্তা জারি করেছে। তার মানে দেশের মধ্যে আসলে কি হতে যাচ্ছে, কি হতে পারে দেশের ভিতরে? দর্শক, সবকিছু জানতে চোখ রাখতে হবে আজকের এই ভিডিওতে, দেখতে হবে পরিপূর্ণ ভিডিওটি, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। দর্শক, একের পর এক বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করতে, বাংলাদেশে সব ভণ্ডুল করতে, বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। সেই ভারত থেকে একের পর এক ফোন কল করে একের পর এক কুবুদ্ধি দিচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় টপ লেভেলের নেতাকর্মীরা। এখনো যারা বাংলাদেশে আওয়ামী লীগ পন্থী যারা নেতাকর্মীরা রয়েছে, তাদের কাছে নানান ধরনের গোপন তথ্য পাঠাচ্ছে বাংলাদেশে কিভাবে বাংলাদেশের শান্তি বিনষ্ট করা যায়, ডক্টর ইউনূস সরকারকে কিভাবে সিট থেকে টেনে নামানো যায়, বাংলাদেশের বর্তমান আইন বর্তমান রাজনীতি কিভাবে এলোমেলো করে দেওয়া যায়, বর্তমানে কিভাবে বাংলাদেশের এক কথায় বলতে গেলে যে বাংলাদেশের যেইভাবে শান্তশিষ্টভাবে দেশটা চলছে, কিভাবে এই শান্তশিষ্ট দেশটাকে একদম ভণ্ডুল করে দেওয়া যায়, সেই পরিকল্পনায় মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ দলের ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে আমরা অনেকেই দেখেছি, যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক, সবকিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো। জানতে চলেছেন আজকের এই ভিডিওর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে প্রত্যেকটা বিশ্লেষকের বিশ্লেষণগুলো, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। ভিডিওর শুরুতে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন বা কয়েকজন বিশ্লেষকের বিশ্লেষণ শুনেছেন, এক এক করে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, সরকার কেন হঠাৎ করে নড়েচড়ে বসলো এবং আজকে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কেন সতর্ক বার্তা জারি করা হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন মাঠে সতর্ক থাকতে বললেন সরকার, চলুন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সুলাইমান ভাই। চলুন তার মুখ থেকে বিস্তারিত আলোচনাটি শুনে আসি। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নড়েচড়ে বসছে। সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। এখানে প্রথম আমরা যেটা বলছি যে আমাদের যে আরেকটা বিপ্লব, সেই বিপ্লবটা এই সময়কার মধ্যে প্রয়োজন হতে পারে। বিশেষ করে 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে
রাষ্ট্রপতি চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়া, জুলাই সনদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ছাত্র জনতা রাজপথে জুলাই সনদ ঘোষণা করা, এই সরকারকে বিপ্লবী সরকারকে টার্ন করা সরকারে, এরকম অনেক বিষয় আসতে পারে। পিনাকি ভট্টাচার্যরা এই বিষয়ে নড়ে চড়ে বসেছেন আগে। যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বা একটা দফা এই 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে ঘটবে, বিপ্লবীরাই করবে, এই নৈরাজ্যকার পরিস্থিতি, বিপ্লব মানেই নৈরাজ্য, এটা কোনো গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতি নয়। হাসিনার পতন নিয়মতান্ত্রিক পদ্ধতি হয়নি, এখন চুপ্পুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরায়নি। ছাত্ররা যদি চুপ্পুকে সরাতে চায় এটাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হবে না, এটা তো হবে বঙ্গভবন ঘেরাও দিতে হবে। কারণ ঘেরাও দেওয়ার পর চুপ্পুকে গ্রেপ্তার করবে না হেলিকপ্টার উড়িয়ে নেবে না মাইর খাবে, এটা পরের বিষয়। এটি তো কেওয়াস। তার আগে তার চাইতে বরং চুপ্পুকে যদি যথাসময় সরিয়ে দেওয়া হতো ভালো হতো। পিনাকি ভট্টাচার্যদের ডেডলাইন কিন্তু আছে। এইরকম পরিস্থিতি, জুলাই সনদ, চুপ্পু, আরো আমাদের বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন, এই বিষয়গুলো নিয়ে এমনিতেই একটা উত্তেজনাকর পরিস্থিতি দেশে বিরাজ করতে পারে। সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। এটা হচ্ছে বাস্তব কথা। তবে আমরা মোটেই উদ্বিগ্ন নই। আমাদের ফোকাস যে জুলাইয়ের স্পিড ধরে রাখা, বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের অপূর্ণতাগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করা। যেমন 1 নম্বর হচ্ছে চুপ্পুকে সরানো। কিন্তু দর্শক, আওয়ামী লীগ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে এই 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগকে তামা করে দেওয়া হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। আর বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিছু করার সক্ষমতাই রাখে না। এরা ওই একটা আন্দোলনের মধ্যে 2, 4, 10, 20 জন ঢুকে যেতে পারে। যেমন মাইলস্টোন কলেজের ঘটনায় মাইলস্টোন শিক্ষার্থীদের আন্দোলনে কিছু ঢুকেছে, সচিবালয়ে কিছু ঢুকেছে, কয়জন? আর সব মিলে 50 জন হবে। ওটা তো ধরা পড়েছে, শেষ। বড় কিছু করার সক্ষমতা রাখে। তার প্রমাণ হচ্ছে ওরা একটা হরতাল ডেকেছিল এই গোপালগঞ্জের সকল গণহত্যার প্রতিবাদে। অথচ ওই দিন যে হরতাল কেউ জানতোই না, কিচ্ছু, সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারে। ওরা 2 জন লোক মিছিল করতে পারে। আওয়ামী লীগের এখন এমন অবস্থা, ওরা 10 জন লোক একসাথে বাংলাদেশের কোথাও মিছিল করার সক্ষমতা রাখে না। গোপালগঞ্জে কিছুটা পারতো, গোপালগঞ্জে এখন আর পারবে না। গোপালগঞ্জের কোন উপজেলায় রাজপথে 10 জন আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, এখন আর সাহসী করবে না, টুঙ্গিপাড়াও পারবে না। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তেমন কিছু করবে বিষয়টা এরকম নয়। তবে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ কোথাও অনুপ্রবেশ করলে সাথে সাথে ধোলাই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে নিয়ম, আমাদের যে বিপ্লব, চুপ্পুকে সরানো, নতুন সংবিধান, জুলাই সনদ, এগুলোকে আবার কেউ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিহতের চেষ্টা করলে খবর আছে, যদি এটা সম্ভব নয়। যেমন এগুলোতে হাসনাত আব্দুল্লাহর সামনে থাকবেন, শরীফ ওসমান হাদি এরা সামনে থাকবেন, সেই জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না। তা আশা করি দর্শক, এই খবর যেটা মোটামুটি আপনাদের জন্য উদ্বেগ জাগিয়েছে, দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা। এই যে সরকার নড়ে চড়ে বসা, সব জেলায় সতর্কবার্তা পাঠানো, এটা হেকমত আশা করি বোঝাতে পেরেছি। সিরিয়াস হওয়া যাবে না। আমাদের যে আন্দোলন, চুপ্পুকে সরানো, এগুলোর বিষয় আসবে। 3 আগস্ট শহীদ মিনারে যাবেন হাসনাতদের ডাকে, তারপরে কি করতে হবে ওখান থেকে এরা বলে দিবে। আর জেলায় জেলায় আওয়ামী লীগ কিছু করলেই বাস ডলা খাবে, বুলডোজার খাবে, বুলডোজার রেডি রাখবেন। আওয়ামী লীগ এক জায়গায় যদি চালাকি করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে। শেখ হাসিনা ভারত থেকে কিছু বলে, অবশ্য নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন হাসিনাকে, এখন আর হাসিনা বলেন না কিছু। সংবাদ সম্মেলন করতে চেয়েছিল দিল্লিতে, তাও করতে পারেনি। ভারত থেকে কিছু বললে বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে, সোজা হিসাব। আওয়ামী লীগের সাথে কোনো গণতান্ত্রিক স্বাভাবিক হিসাব চলবে না, ওরা ফেসিস্ট। ফেসিস্টদের সাথে যেমন বিএনপি চাঁদাবাজি করলো, এরা গণতন্ত্রের পার্ট, তারা আমাদের মিত্র, তারা আমাদের সহযোদ্ধা, আমাদের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ, কিন্তু তারা ফেসিস্ট নয়। বিএনপির সাথে যে শত্রুতারা দেখেন, এটা শত্রুতা না, এটা প্রতিযোগিতা। আওয়ামী লীগ হচ্ছে শত্রু, ওদের কোনো স্থান কোথাও দেওয়া যাবে না। আই রিপিট, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এইসব আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় যদি ওরা একটা মিছিল করে বা কোনো নৈরাজ্য করার সৃষ্টি করে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ দল হবে। ভারত থেকে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশে আওয়ামী লীগ দল হবে, ঘর থেকে ধরে এনে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পেটাতে হবে, কোনো ছাড় নেই। কিন্তু এগুলোর সামনে এনে আবার আমাদের 3 আগস্ট থেকে শহীদ মিনারে যে গণজোয়ার তৈরি হবে ছাত্র জনতার, এটা এনসিপি, আমি কিন্তু এনসিপির ভোটার নই, কিন্তু ছাত্র জনতার আন্দোলন, তাদের নতুন বাংলাদেশ গঠনের প্রয়াসকে সমর্থন করি। এই জায়গাকে আবার বাধাগ্রস্ত করা যাবে না। এখন শহীদ মিনার নিয়ে একতলাপ আছে, ছাত্রদল সার্টিফিকেট দিবেন, দ্যাটস ডিফারেন্ট, যেখানে হোক হবে প্রোগ্রাম 3 তারিখ। আমরা যদি একটু খবরটা দেখি, পুলিশের বিশেষ শাখা, যেটা ওয়ান কাইন্ড অফ গোয়েন্দা সংস্থা, এসবি আশঙ্কা করছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। আমাদের বিপ্লবীদের কাজকে আবার আওয়ামী লীগ ট্যাগ দিন না, ভুল করবেন। দলটির কিছু নেতাকর্মী এ সময় সরকারি বেসরকারি স্থাপনে হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলে ধারণা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ বঙ্গভবনের দিকে তো ছাত্র জনতাও যেতে পারে, সেটাকে আবার আওয়ামী লীগ বলে গুলি করে না, ভুল করবেন। এ প্রেক্ষাপটে সোমবার পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনা স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সব কার্যালয়।
তবে এখানে দেখেন দেশব্যাপী আওয়ামী লীগ যা করবে এটা দমন করার দায়িত্ব রাষ্ট্রের, আর বিপ্লবীরা তো আছে। তবে এই সময়ের মধ্যে ছাত্র জনতার প্রোগ্রাম আছে, সেটাকে কোনোভাবে কনফাইন করার চেষ্টা ষড়যন্ত্র করবেন না, এই সতর্কবার্তা না। যেটিতে উল্লেখ করা হচ্ছে ঐতিহাসিক জুলাই উত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিন্তা বলা এই সময় ফ্যাসিবাদী শক্তিগুলো অনলাইন অফলাইনে উস্কানিমূলক, ওদের অনলাইনে প্রচারণার তো তেমন কোনো ভ্যালু নেই। দর্শক শ্রোতা, আশা করি সুলাইমান ভাইয়ের মুখ থেকে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন বা শুনতে পেরেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। দ্বিতীয়তে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মালেক আফসারী সাহেব। বর্তমানে চাঁদাবাজি নিয়ে গোটা দেশ সয়লাভ হয়ে গিয়েছে। এতদিন শোনা গেল বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে, এখন আবার শোনা যাচ্ছে যেই সমস্ত শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছিল, যাদের জন্য আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এখন তাদের ভিতরে চাঁদাবাজ ঢুকে গিয়েছে। আসলে তারাই চাঁদাবাজ নাকি চাঁদাবাজ তাদের ভিতরে ঢুকে গিয়েছে, এটাই কিন্তু আসলে আমরা জানতে চাই বা এখন আপনারা জানতে চলেছেন। চলুন মালেক আফসারী সাহেবের বক্তব্যটি শুনি, তাহলে সবকিছু খোলাসা জানতে পারবো বা বুঝতে পারবো। চলুন জনাব মালেক আফসারী সাহেবের বক্তব্যটি শুনে আসি। সমন্বয়ক রাজ্যের চাঁদাবাজ, এটা তো এখন প্রমাণিত সত্য, লুকাইবার কোনো উপায় নাই। ভাইরাল তো এই মাল, তো নোয়াখাইলা মাল, আমার দেশের মাল, রিয়াদ হোলাইগা, বাপ রে বাপ, নাম্বার 1 জালগা জালগা হোলা ভাই। এতে পুলিশরা পর্যন্ত চাকমা দিয়ে দিছে। কি করছে শুনবেন? পুলিশরা যা বলছে যে শাম্মী আক্তার নামে যে একজন আওয়ামী লীগের নেত্রী আছে, উনার বাসায় আওয়ামী লীগের বড় বড় নেতারা লুকায় রয়েছে। এটা বইলা পুলিশকে নিয়ে ওই বাড়িতে ঢুকছে। পরে পুলিশ খুঁজা টুজা দেখে যে না, কেউ নাই, পুলিশ চলে গেছে, ওরাও চলে গেছে। এর কিছুক্ষণ পর আবার গেছে, দেখছেন আমাদের কথায় গুলশান থানা চলে, পুলিশ চলে, পুরা ঢাকা শহরের সমস্ত পুলিশ আমরা হাতের মুঠায়। আমরা কিন্তু জানি আপনি আপনার বউরে কোথায় লুকায় রাখছেন, এটা বাইর করে দেন, নাহলে এটা নিয়ে কিন্তু অনেক ঘাটাঘাটি হবে, আপনাকেও জেলের ভাত খাইতে হবে। এরকম ভয় ভীতি দেখাইছে। আর ওই লোকও দেখছে ঠিকই, তার মানে এদের ক্ষমতা আছে, এদের টেলিফোনে পুলিশ চলে আসে। এই ভয়ের কারণে ওই যে 10 লাখ টাকা দিছে, পরে ওই যে 40 আনতে গিয়া, বাকি 40 আনতে গিয়া ধরা খাইছে। এখন দেখেন ওই যে পুলিশ গেল ওইখানে, তারপরে যা যে চাঁদাবাজি করলো, এখন যদি আপনি 2-2 মিলে আনেন, এখন যদি কেউ এসে বলে এই পুলিশও এই চাঁদার সাথে ভাগিদার, বলতে পারে ভাই, তাই না? পুলিশ ওই বাড়িতে গেছিল, পুলিশ চলে যাওয়ার পর তারা যায় চাঁদাবাজি করছে, আর যে চাঁদা দিচ্ছে ও কি দেখতেছে যে পুলিশ তাদের সঙ্গে জড়িত, তাদের কথায় পুলিশ চলে আসে। আসলে কিন্তু পুলিশ জানতো না, পুলিশের সন্দেহ হয়েছে যে ঘটনা একটা কিছু আছে এখানে। ওই যে 10 লাখ টাকা নিছে ওইটা তাদের কানে গেছে, এরপরে ওক পাইতে আসিল, যার জন্য ধরা করছে। ধরা পড়ার পর আবার পুলিশের হুমকি দিছে, জানেন ভয়াবহ হুমকি দিছে। তো আঙ্গুর ধরে রাখতে পারবেন না, পুরা বাংলাদেশ আঙ্গুর সঙ্গে আছে। ধমকি ধামকি মানে কি, পারলে থানায় আগুন লাগাই দিবে আর কি, এরকম ধমকিও দিছে। চিন্তা করেন কত ডেঞ্জারাস পোলা। এই পোলা কিন্তু ওই যে ওবায়দুল কাদের সাহেবের যে ভাই একটা আছে নোয়াখালী, ওনার সঙ্গে ঘোরাফেরা করতো। 5ই আগস্টে ইউটার্ন নিয়া আওয়ামী লীগের পিছনে লাগা গেছে, রাস্তাঘাটে ছিল, কিছু ছবি টবি তুলছে, এগুলা ব্যবহার করছে। আর জানেন তো সবাই সাথে ছবি তুলছে, এগুলা ব্যবহার করে এই কাজ করছে। আজকে 7 দিনের রিমাইন্ডে নিয়ে আসছে। এখন এই 7 দিনের রিমাইন্ডে ইচ্ছা মতো যা দেওয়ার তো দিবেই, দেওয়া উচিত, কিন্তু ঠান্ডা হবে কি? এরপরে কি চাঁদাবাজি থাইমা যাবে? একদম না, থামবে না, থামবে না। এই যে রিমাইন্ডের পরে জেলে যাবে, তো এই জেলে যাওয়া কিন্তু কিল গুতা খাইবো আওয়ামী লীগের পোলাপান দ্বারা। তারপরে আস্তে আস্তে বুঝছেন একটা সিস্টেম কইরা নিবে। কিছু টাকা পয়সা তো রাইখা গেছে, বাড়িতে বিল্ডিং তুলে পালাইতেছিল, শোনা যায় ফ্ল্যাটও কিনছে, দামি সানগ্লাস, দামি জামা কাপড়, জুতা, হায় হায়। কিন্তু বাবা রিক্সাওয়ালা, এটা কিন্তু সে লুকাইছে, কারো বলে নাই। দেখেন এটা এখন ধরা খাইয়া গেল। বান্ধবী তো আছে নিশ্চয়ই, বান্ধবীদের লোকে চাপা মারছে না, বাপ অমুক তমুক নোয়াখালীর, এখন তো সবাই জানা গেছে। কিন্তু এই পোলা দেখবেন এই জেলখানা থেকে বাইর হইয়া আবার এই চাঁদাবাজি হবে। কোনো না কোনো দল এদেরকে নিয়ে নিবে, কাজে লাগাবে ভাই। হ্যাঁ, এরাই কাজে লাগে রাজনীতিতে। রাজনীতিতে এরকম ক্যাডার দরকার, হয়তো আমরা তো দেখতেছি এই ক্যাডার গুলা একদিনে তৈরি হয় না ভাই। এরকম চাঁদাবাজি করতে করতে এরপরে হবে খুনের আসামি, এরপরে আরো বড় ঘটনা, তারপরে তার দাম বাইরে যাবে, এবং সে যদি আরো 3-4 বার জেলে ঢুকে আর বাইর হয়, তাইলে তো মনে করেন আরো বেশি সুপারস্টার হয়ে গেল অন্ধকার জগতের। আর এই অন্ধকার জগতের মানুষজনের সাথে সম্পর্ক কাদের? রাজনীতিবিদদের ভাই। হ্যাঁ, রাজনীতিবিদদের সম্পর্ক। রাজনীতিবিদরা দেখেন রাজনীতি কেন করে, শোনা যায় যে তারা গরিবের জন্য লড়াই করে। আসলে দেখেন গরিবের জন্য লড়াই করতে করতে রাজনীতিবিদরা নিজেরাই ধনী হয়ে যায়, আর ওই গরিব গরিবই থাইকা যায়, বুঝছেন? কারণ রাজনীতিবিদদের পেশা কি, ওদের কর্ম কি? ওদের পেশা কিন্তু রাজনীতি। কিন্তু আপনি দেখেন আমেরিকার দিকে দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট এই যে ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু একজন খুব বড় মাপের বিজনেসম্যান ভাই। ওনার বিজনেস বহু দেশে আছে, পৃথিবীর এই আরব দেশের সাথে ওনার বিজনেস আছে। আমেরিকার আগে প্রেসিডেন্টের খবর নেন, দেখবেন যে উনি কৃষক, ওনার অনেক চাষাবাদ ছিল, উনি বাদাম চাষ করতো, তারপরে প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের কোনো পেশা নাই, কিন্তু আপনি খুঁজে বাইর করতে পারবেন না পেশা আছে। রাজনীতিবিদদের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা খুঁজে বাইর করতে চান, নিজেরাই বুঝতে পারবেন
এরা জিরো থেকে শুরু করে, পরে হিরো হয়ে যায়। ম্যাক্সিমামই জিরো থেকে শুরু, হিরো হয়ে যায় কিভাবে? ওই যে গরিবকে ধনী বানাইতে যায়, নিজেই ধনী হয়ে যায়, বেগম পাড়ায় বাড়ি হয়ে যায়, বিদেশে ব্যাংকের টাকা চলে যায়, আর ওই গরিব গরিব থাকে। এইটাই হলো রাজনীতির সিস্টেম আমাদের দেশের। এইভাবেই চলে আসতেছে, এইভাবেই চলতে থাকবে। নাকি থামানোর দরকার? কে থামাবে? কেউ তো থামাইতে চাচ্ছে না, কারণ সবাইই দরকার ওই রিয়াদের মতো লোক, সবাইই দরকার ওই রিয়াদ মার্কা রাজনীতিবিদ, রাজনীতি কর্মীর দরকার সবাইই ভাই রাজনীতি করার জন্য। কারণ ওই যে মাঠ দখল করে রাখতে হবে, অন্যের মায়ের সন্তানকে উস্কাইয়া দিবে, যাও ওখানে ঝাঁপায়া পড়ো, ওরা ঝাঁপায়া পড়ে, নিজেরা কিন্তু এসি রুমে থাকে, নিজেরা যায় না। কিন্তু এইভাবেই তো রাজনীতি চলতেছে আমাদের দেশে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে নতুন বাংলাদেশ কি করে পাবো? পাবো কি? না, পাবো না। কিন্তু পাইতে হবে, ছিনায় নিতে হবে ভাই, ছিনায় নিতে হবে এবং ভুল থেকে শিখতে হবে। যেমন এই রিয়াদের কারণে যত সমন্বয়ক ছিল গ্রামগঞ্জে, এই যে মফস্বলে, আমাদের উপজেলায়, জেলায় সব বাতিল করা হয়েছে, শুধু কেন্দ্রীয় সমন্বয়ক যেটা এটা থাকবে। কিন্তু এই কেন্দ্রীয় সমন্বয়কের ভিতরে চিরুনি অভিযান চালাইতে হবে, এটা ক্ষমা করা যাবে না। এরা তো আপনাদেরই, হ্যাঁ আপনাদের লগে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছে। এই ডেঞ্জারাস পোলা ভাই, এই কিন্তু ফিউচারে বহুত বড় রংবাজ হয়ে বাইরে হইব এবং কোনো না কোনো রাজনীতিবিদ তাকে লুইফানিয়া নিবে। হ্যাঁ, আমাদের দেশের এই সিস্টেমটাকেই বদলাইতে হবে। আর এই সিস্টেমটাকে বদলাইবার জন্য সবচেয়ে বেশি জরুরি কি জানেন? কর্ম, কাজ। কাজ নাই তো ভাই, আমি মনে করেন কোনো কাজ নাই, বেকার। আমি কি করতেছি? ওই যে মিটিং এ যাইতাছি, মিছিলে যাইতাছি, আর সারাদিন ওই অফিসে বয়ে দিছি, মানে আমার পার্টি অফিসে বয়ে দিছি, ওখানে চা নাস্তা সিঙ্গারা ফ্রি খাইতেছি। বাসায় আসার সময় হয়তো কিছু টাকা বড় ভাইয়ের কাছ থেকে চায়া নিয়ে বাজার করে বাসায় ফিরতেছি, আবার যাইতেছি, ইউজ হচ্ছি, নিজে ইউজ হচ্ছি। কারণ ওই নেতাও কিন্তু এইভাবেই বড় নেতা হয়েছে, এদেরও স্বপ্ন আমরা এইভাবেই, এই সিস্টেমই একদিন বড় নেতা হব। হ্যাঁ, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদের দেশে গত 54 বছর সংসদে যারা গেছে এর মধ্যে অর্ধেকই পাইবেন ভাই আপনি রংবাজ, টেরর পাইবেন ভাই, খুঁজলে পাবেন, খেয়াল করে দেখেন। এবং এই সংসদটাকে এমন বানায় ফেলাইছিল ভাই, নাট্যশালা বানায় ফেলাইছিল, বাড়ির কাজের বুয়ারে পর্যন্ত সংসদে নিয়ে গেছে গত সরকার। ওই যে বানান করতে ভুল করতেছিল যে বারবার, দেখা পড়তে পারে না, দেখা পড়তে পারে না। আরেকজন তো মমতা সারাদিনই গান গাইতো সংসদে, সংসদটাকে এমন একটা জায়গায় পৌঁছাই দিছিল, দেখেন হিরো আলমই সংসদে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, বারবার নির্বাচন করে কেন? সাহস পায় কিভাবে? ও দেখতেছে যে তার চেয়ে অযোগ্য লোক ওইখানে আছে, তাহলে আমি কেন যাবো না? এই জন্যই হিরো আলম বারবার নির্বাচন করতে চাইছে। এটা তো বন্ধ করতে হবে। ওইখানে যায় কারা? আইন প্রণয়ন করবে যারা, তারাই তো যাবে। এখন আপনি বলেন এই মমতাজ কি আইন প্রণয়ন করবে? ও আইনের কি বুঝে বলেন? এই মমতাজ নিজের শখ মাকে জানেন, ঈদের দিন একটা শাড়ি কিনা যায় না, ওদের মুখ দেখে না, সে কিভাবে জাতিকে দেখবে, দেশের মানুষের উন্নতি করবে? তার কাছে কি আশা করা যায় আমাদের? এরকম মানুষটাই তো বারবার নির্বাচনের মাধ্যমে গেছে। এই যে নারী আসন নিয়ে অনেক কথাবার্তা হইতেছে, আমি জানি না নারীদেরকে কি করুণা করা হইতেছে কিনা। আরে ভাই, ওরা নির্বাচন করে আসুক না, দেখি না, ওরা তো সম অধিকার চায়, তাদেরকে সম অধিকার দেন। এখন ওদের জন্য 50টা কোঠা বা 100টা কোঠা রাখা হবে, ওই কোঠায় ভাই ওই যে মমতাজদের ঢুকাই দিয়েন না, বাড়ির বুয়াকে ঢুকাই দিয়েন না, আল্লাহর রাস্তে এই কামগুলো আর কইলেন না। সবাই সচেতন হন এবং সিস্টেম চেঞ্জ করেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করেন ভাই। হ্যাঁ, পিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই। দর্শক শ্রোতা, 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার আগে সবাইকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেল নাসির স্নাইক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন 3 নম্বর ভিডিওটিও দেখে আসি। দেশের অবস্থা খুব একটা ভালো নয়, অনেকেই মনে করছেন। যদি আপনারা ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করেন তাহলে দেখবেন কেমন যেন একটা গুমোট ভাব। সবাই বলছেন, সব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন, ফেসবুকে বলছেন দেশের অবস্থা ভালো নয়, 3 তারিখ কী ঘটবে, 5 তারিখ কী ঘটবে, জুলাই সরকার আসবে কিনা, জুলাই ঘোষণা হবে কিনা, না নতুন করে আন্দোলন শুরু হবে, এই সমস্ত নানান আলোচনা সমালোচনা চলছে ইউটিউব এই যে মাধ্যমগুলো আছে ভার্চুয়াল মিডিয়া, সেগুলোতে। এগুলো দেখে অনেকে ঘাবড়িয়ে গেছেন, অনেকে ভাবছে যে আসলেও দেশে কী অবস্থাটা হচ্ছে। অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছেন যে দেশে সামনে একটা ভয়াবহ দিন আসছে। আসলেও কি তাই, নাকি এগুলো শুধুমাত্র এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো বলে বেড়ায়? শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদের দোষ দিয়ে লাভ হবে না বন্ধুরা। এই কন্টেন্ট ক্রিয়েটাররা তো সমস্ত খবরাখবর বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে যায়। আপনারা জানেন সামনে ইলেকশন নিয়ে কোনো দল ইলেকশনের জন্য চিৎকার করছে, কোনো দল বলছে সংস্কার চাই, বিচার চাই, তারপর ইলেকশন হবে। ইলেকশন করবার জন্য সরকার ঐকমত্য কমিশন দিয়ে দিয়েছেন, সেখানেও গিয়ে কখনো মতবিরোধ হচ্ছে, কখনো ওয়াক আউট হচ্ছে, কখনো আবার বসছে। কিন্তু এর মধ্যেই একটা সমঝোতার বাণী বা আশ্বাস আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাপারেই ঐকমত্য কমিশনের কাছে সমস্ত দলগুলো একাট্টা হয়েছে। কিন্তু বড় সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। এর জন্যই যত ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে, এটা নিয়ে শুধু জটলা পাকাচ্ছে। যেমন যে ধরুন পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনাটা চলছে আজকে বহুদিন যাবত, ম্যাক্সিমাম দলরাই বলছে আমরা পিআর পদ্ধতি চাই, বিএনপি বলছে পিআর পদ্ধতি চাই না। এখন প্রশ্ন আসছে, পিআর পদ্ধতিতে যদি বিএনপি না চায় আর যদি অন্য
দলগুলো চায়, তাহলে ইউনূস সরকার যদি ইলেকশন দিয়ে দেয়, তাহলে বিএনপি যদি বলে যে আমরা ইলেকশনে যাব না, তাহলে তো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলো না। বহুদলীয় নির্বাচন যেটা দরকার সেটাতে ব্যাঘাত ঘটাবে এই সমস্ত রাজনৈতিক দলগুলো। আবার পাশাপাশি ধরুন ইউনূস সাহেব বললেন ঠিক আছে পিআর পদ্ধতি হবে না, পিআর পদ্ধতি বাদ দিয়ে আগে অ্যাক্টিভিটি যে সিস্টেম ছিল পুরনো সিস্টেমেই নির্বাচন হবে। তখন যদি জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বা অন্যান্য ইসলামী ঐক্য জোট এবং এনসিপি বলে আমরা ইলেকশন করবো না, তাহলে কি শুধুমাত্র বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে ইলেকশন করবে? সেই ইলেকশন ইলেকশন হিসেবে স্বীকৃতি পাবে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথম থেকেই বলে আসছেন আমি এমন একটা নির্বাচন দিয়ে যেতে চাই যেটা বাংলাদেশের 54 বছর ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে। সত্যি সত্যি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য প্রফেসর ইউনূসের বিরাট ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে। এটা নিয়ে অনেকেই বলছেন না প্রফেসর ইউনূস কি ইলেকশন দিব লাগে, সে এগুলো বাহানা করতেছে, আমরা কোনো কিছুতেই ধৈর্য ধারণ করতে পারছি না। যদি ঐকমত্য কমিশন সবকিছু ঠিকঠাক হয়ে যায়, যদি এই পিআর পদ্ধতি নিয়ে যদি দলাদলির মধ্যে কোনো রকম ভাগাভাগি বা কোনো রকম সংঘাতের সৃষ্টি না হয়, সংঘাতের ব্যাপারটা আমি এমন করে বলতে চাচ্ছি যে ধরুন সরকার বললো না আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন করবো, যেহেতু ম্যাক্সিমাম দলগুলো এটা মেনে নিয়েছে, তাহলে বিএনপি যদি রাস্তায় নেমে আন্দোলন করে, বা যদি ধরুন সরকার বললো না বিএনপি যেহেতু চায় না পিআর পদ্ধতি হবে না, এফটিটিপির যে আগের সিস্টেম আছে সেই সিস্টেম হবে, তাহলে এই যে দলগুলো সমমনা দলগুলো পিআর পদ্ধতি চায় তারা রাস্তায় নামবে। তার মানে যদি রাস্তায় নামানামি হয়, যদি দলের সেই শক্তি প্রদর্শন করা হয়, বিএনপি যদি তার শক্তি প্রদর্শন করে, পাশাপাশি ইসলামী ঐক্যজোটের যে দলগুলো আছে বা এনসিপি যারা আছেন তারাও তাদের শক্তি প্রদর্শন করতে বাধ্য হবে, তখন দেখা যাবে রাস্তায় রাস্তায় বিভিন্ন দলের মিছিল, বিভিন্ন দলের স্লোগান, এবং সেখান থেকে শুরু হতে পারে সংঘাত, সেই সংঘাত থেকে হতে পারে অন্য অনেক কিছু। এগুলো নিয়েই আলোচনা সমালোচনা হচ্ছে, বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখবেন যারা টকশো করেন তারা এগুলো আলোচনাই করছেন। আমরা এই সংঘাতটা চাই না। আমরা চাই না যে রাস্তায় নেমে আবার রাজনীতি করা হোক, কারণ রাস্তায় নামতে নামতে বাংলাদেশের জনগণ টায়ার্ড হয়ে গেছে, বাংলাদেশের জনগণ আর রাস্তায় নামতে চায় না। আমরা আশা করি খুব শীঘ্রই সরকার সেই ইলেকশনের পথে এগোবে। ইলেকশন আসলে কথা ওঠে এনসিপির কথা। দেখুন এনসিপি একটা সদ্য ভূমিষ্ঠ একটি দল। একে অনেকেই বলেন যে ওর এনসিপিকে কেন সরকার এত প্রোটেকশন দেয়, এনসিপিকে কেন যে কোনো জায়গায় ডাকে, এনসিপিকে কেন 4টি বড় দল হিসাবে একটি দলকে বলা হয়, এনসিপিকে কেন সরকার এত পাহারা দেয় বা পুলিশ মিলিটারি এত কিছু নিয়ে এনসিপিকে কেন হেল্প করছে সরকার। এখানে আমি একটা কথা বলি রাখি, এনসিপিকে কেন করবে না ভাই? যে অবিচ্ছেদ্য একটি আন্দোলনের মাধ্যমে 5ই জুলাই যে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটিয়েছিল এই এনসিপি বা তথাকথিত সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, নেতৃবৃন্দরা, এদের এই প্রতিদান আমাদের সবাইকে সারা জীবন মনে রাখতে হবে। আপনি যে দলই করুন, আপনি যেই বলুন যে এনসিপিকে কেন অত পাত্তা দেয়, এনসিপির কোনো ফুটস্টেপ নাই, ওদের কোনো নিবন্ধন নাই, আপনি একবার নিজে ভাবুন তো ভাই, যিনি বলছেন তিনি কোথায় ছিলেন বিগত 16 বছর, তিনি কি করেছেন? আপনারা তো সারা জীবন আন্দোলন করে কিচ্ছু করতে পারেন না, কারণ শেখ হাসিনা একটা জগদ্দল পাহাড়ের মতো ছিল, সেই পাথরটা সরানোর মতো ক্ষমতা কারোর ছিল না। এই কয়েকটি ছেলে একটা দুর্দান্ত লিডিং দিয়ে একটা মেডিকোলাস পদ্ধতিতে এই সরকারকে উৎখাত করেছে। যদি এই সরকারকে উৎখাত না করতো তাহলে হয়তো আমরা সবাই, আমি আপনি যারা আজকে এত বড় বড় কথা বলছি, হয় কেউ থাকতাম জেলে, নয় কেউ থাকতাম হসপিটালে, নয় কেউ থাকতাম কবরস্থানে, নয় কেউ আয়না ঘরে বসে থাকতাম। এই কথাগুলো ভুলে গেলে চলবে না। এই ছেলেগুলোর এই কৃতজ্ঞতা আমাদের এই জাতিকে দিতে হবে। জুলাই 24-এ যে নূতন দিগন্তের সন্ধান আমরা পেয়েছিলাম, এইটা তো এই ছেলেদের জন্যই। এটা ভুলে যান কেন আপনারা? আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, অকৃতজ্ঞ জাতি হিসাবে আমাদের নাম যেন পৃথিবীতে কোথাও লেখা না থাকে। আমি জানি এনসিপির অনেক ভুলভ্রান্তি আছে, এনসিপি অনেক ধরনের ভুলভ্রান্তিতে ফেসে যাচ্ছে, তাদের কর্মীরা বিভিন্ন রকম অপকর্ম করছে, সেটা কিন্তু আলাদা বিষয়। সেটা বাদ দিয়ে আপনি যদি তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন, তাহলে অবভিয়াসলি আপনাকে নিজের অপকর্ম মনেই স্বীকার করতে হবে যে হ্যাঁ এই ছেলেদের জন্যই আজকে আমি মাথা উঁচু করে বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এবং এনসিপিকে আমি বলছি, আপনারা এই যে পদযাত্রা শুরু করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে প্রথম দিকে যেভাবে মানুষের কাছ থেকে আপনারা আদর স্নেহ ভালোবাসা পাচ্ছিলেন, আপনাদের সেই ভালোবাসায় একদম এক মন দুধের মধ্যে এক ফোঁটা চূড়া ফেলে দুধটাকে নষ্ট করে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন এই যে ছেলেটি আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ যে কর্মটি করলো, এর খেসারত আপনাদের কিভাবে দিতে হচ্ছে? ওই এক রাজ্জাককে আপনারা বহিষ্কার করেছেন বা তাকে জেলে পাঠিয়ে দিয়েছেন, এটা দিলে চলবে না ভাই। আপনাদের মধ্যে খুঁজে খুঁজে বের করতে হবে আর কয়টা রাজ্জাক বিন সুলাইমান আছে, আর কয়টা রিয়াদ আছে, আর কয়টা মানুষ আছে। কারণ চাঁদাবাজি বাংলাদেশের মানুষ সহ্য করে না। আমরা চোখের সামনে দেখেছি বিএনপির পপুলারিটি কোথা থেকে কোথায় নেমে গেছে। এত বড় একটা দল, সেই দলের পপুলারিটিও কিন্তু পারদ নামতে শুরু করেছিল। শুধু রাজনীতি করলে চলবে না, অসৎ লোককে বের করতে হবে দল থেকে, যেটা আপনাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল। আমরা সবাই জানি শেখ হাসিনার অসততার জন্য, অস্বচ্ছতার জন্য, শেখ হাসিনার স্বৈর শাসনের জন্য, শেখ হাসিনার 16 বছরের শাসনকে আপনারা গুড়িয়ে মুচিয়ে দিয়েছেন। সেই লোকগুলো যদি নিজেদের মধ্যে কোনো রকম অসৎ প্রকৃতির মানুষ থাকে, তাদেরকে এখনই খুঁজে খুঁজে বের করুন, নইলে
আমি সামনে খুব একটা শুভ দিন দেখছি না। আরেকটা কথা বলি বন্ধুরা, এই যে উমামা ফাতেমা এত কথা বলছে, এখন আমি উমামা ফাতেমাকে জিজ্ঞেস করতে চাই, যদিও আমি জানি সবাই এখন উমামা ফাতেমার এই সমস্ত লাইভ দেখে কমেন্টের নিচে গিয়ে বেশ বাহাবা দিচ্ছেন। আমার শুধু একটি প্রশ্ন, উমামা ফাতেমা আপনি তো অনেক আগেই দল ছেড়ে এসেছেন, আপনি যে কথাগুলো আজকে বলছেন সেই কথাগুলো কেন বল আপনি আর আগে বললেন না? আপনি যদি যে বয়ানটা ইদানিংকালে দিচ্ছেন, এই বয়ানটা যদি আপনি আজ থেকে 2 মাস আগে বা 3 মাস আগে যখন আপনি সেই দল ত্যাগ করেছেন তখন যদি দিতেন, আমরা হিসাব করতে পারতাম এনসিপি কোন পথে চলছে। আজকে এনসিপির এই খারাপ অবস্থার সময় আপনি যেভাবে একটার পর একটা বয়ান দিয়ে যাচ্ছেন, এতে কিন্তু অনেকেই সন্দেহবশত বলছে যে আপনি হয়তোবা কারো প্ররোচনায় কিছু একটা করছেন। সত্য মিথ্যা আমি জানি না। আমাদের মধ্যে এই যে একটা অপসংস্কৃতি ঢুকে গেছে, এই যে একটা অপসংস্কৃতি ঢুকে গেছে যে একজন নেতার নামে মানে বিশ্রী ভাষায় স্লোগান দেওয়া, এইটা আমাদের বন্ধ করতে হবে বন্ধুরা। আমি সব দলকেই বলছি, আমরা সেই মিটফুট হত্যাকাণ্ডের পর যে ধরনের অশ্রাব্য স্লোগান আমরা শুনেছি তারেক জিয়ার নামে, খালেদা জিয়ার নামে, এটা বাংলাদেশের মানুষের মুখে মানায় না। আমরা এত অসভ্য জাতি নই। পাল্টাপাল্টি সেখান থেকে এসছে এনসিপির নামে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে স্লোগান কেন হবে না? স্লোগান তো হবে না ভাই, স্লোগানের মধ্যে একটা ভদ্রতা মার্জিত স্লোগান হতে হবে। আমরা যদি দর্শক শ্রোতা, এই ছিল মূলত আজকের ভিডিও। মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো পুরোপুরি আলোচনাটা শোনার পরে, প্রত্যেকটা বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।